আসসালামু আলাইকুম, সবাইকে হালকিস্টানে স্বাগত। এই ক্লাসটাতে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তোমাদের যে সামনে পরীক্ষা, সেই পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কোন কোন কোশ্চেনগুলো সলভ করে গেলে তুমি 80% প্লাস কমন পাইতে পারো, এগুলো সবগুলো খুব দ্রুত দেখে ফেলবো। এই ক্লাসটাকে তুমি একটা রিক্যাপ ক্লাস হিসেবে নিতে পারো। এই ক্লাসটার মাধ্যমে তোমার টোটাল যে সিলেবাসটুকু ছিল এটার কোন কোন জিনিসগুলো তোমার আবার রিভাইজ দিয়ে যাওয়া দরকার, এটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা শুরু করি। সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, অভিজ্ঞতা এক। আমি ডিটেলসে যাব না, জাস্ট কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখে ফেলবো। এখানে যে টপিক এবং প্রশ্ন লেখা আছে এইগুলা থেকে ছোট প্রশ্ন হইতে পারে, এমসিকিউ হইতে পারে, এক কথায় উত্তর হইতে পারে, দৃশ্যপট নির্ভর কোশ্চেন হইতে পারে, দৃশ্যপট অনির্ভরশীল কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, কোনটার জন্য কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আচ্ছা, সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। সামাজিক ইতিহাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, সাংস্কৃতিক ইতিহাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, দুটোর মাঝে পার্থক্যটুকু জানতে হবে। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক উৎস, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের সম্পর্ক, সামাজিক সাংস্কৃতিক উৎসের তালিকা, সাহিত্যিক উৎস বা উপাদানে পাওয়া সব তথ্য ইতিহাস নয়, জুয়ানজাং এর বিবরণ, ইতিহাসে মূল্যবান উৎস ব্যাখ্যা করো। এই জায়গাটাতে আসলে কি দেখতে পাচ্ছি, এটা কি রিলেটেড? এই পুরোটা পরে অ্যাকচুয়ালি কি মনে হচ্ছে, অনেক কিছু লেখা, বাট কি মনে হচ্ছে ইতিহাসের, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস থেকে কোশ্চেন হবে। উৎসগুলো কি কি হইতে পারে? প্রত্নতাত্ত্বিক উৎস হইতে পারে, সাহিত্য একটা উৎস হইতে পারে, তাই না? তাহলে এই উৎসগুলা সম্পর্কে লিখতে বলবে। ওকে, তাহলে এখানে কি কোশ্চেন হইতে পারে? সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কি, দুটার পার্থক্য কি, এবং এই ইতিহাসগুলোর উৎসগুলা কি কি। ঠিক আছে, আচ্ছা, তা এখান থেকে কোশ্চেন হইতে পারে। এবার এই জায়গাটা পড়লে আমরা বুঝতে পারবো এখান থেকে কি টাইপ কোশ্চেন হইতে পারে। ইতিহাসবিদের মূল কাজ, কার্বন পরীক্ষার মাধ্যমে প্রত্নস্থলের সময় নির্ধারণ পদ্ধতি, তাম্র শাসন থেকে ইতিহাস জানার পদ্ধতি, জুয়ানজাং এর বিবরণ, ইতিহাসে মূল্যবান উৎস, বণিক ও পর্যটকদের লেখা থেকে তথ্য গ্রহণ পদ্ধতি ব্যাখ্যা করতে। তাহলে এই জায়গাটাতে আমরা কি কোশ্চেন এক্সপেক্ট করতেছি? সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের উৎস থেকে কোশ্চেন এক্সপেক্ট করতেছি। আর এই জায়গাটাতে ওই উৎসগুলো থেকে ইতিহাসকে কিভাবে লেখা হয়েছে, কোন পদ্ধতি থেকে ওখানকার ইতিহাসগুলো বের করে আনা হয়েছে, ওই পদ্ধতি রিলেটেড কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, এই কাজটা কারা করেন? এই কাজটা করেন হচ্ছে ইতিহাসবিদরা। তাহলে ইতিহাসবিদদের মূল কাজটুকু কি জানতে চাইতে পারে, এখান থেকে এনি টাইপ অফ কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, প্রত্নতত্ত্ব স্থলের সময় নির্ধারণ পদ্ধতিটা হচ্ছে কার্বন পরীক্ষা। কার্বন পরীক্ষা কিভাবে করে, এটার মাধ্যমে কিভাবে প্রত্নতত্ত্ব স্থলের সময় নির্ধারিত হয়, এই ব্যাপারটাও দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাম্র শাসন থেকে কিভাবে ইতিহাস জানা হয়েছে, জুয়ানজাং এখান থেকে কিভাবে ইতিহাস জানা হয়েছে, বিভিন্ন বণিক এবং পর্যটকরা তারা বিভিন্ন জায়গাতে ভ্রমণ করলে ওখানকার অনেক কিছু, যে যে জায়গাতে যাইতো ওই জায়গার মানুষ, ওই জায়গার ভূতাত্ত্বিক অবস্থান, হাবিজাবি সবকিছু সম্পর্কে লিখে রাখতো। ওইগুলো থেকেও কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস রচিত হয়েছে, সেটা কোন পদ্ধতিতে হয়েছে ব্যাখ্যা করতে বলতে পারে। ওকে, আচ্ছা, পরের অভিজ্ঞতা যদি যাই, তাহলে আমরা কি বুঝছিলাম? আগের অভিজ্ঞতা থেকে কোশ্চেন হইলে ইতিহাসের উৎসগুলা এবং উৎস থেকে ইতিহাস কিভাবে কালেক্ট করা হয়েছে, ইতিহাসের তথ্যগুলো, এই পদ্ধতিগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে। ওকে, অভিজ্ঞতা 2, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন। তাহলে বুঝতেই পারতেছে এখানে একটা, দুইটা, তিনটা টপিক আছে, তার মানে 3 টাইপের কোশ্চেন হতে পারে। সামাজিকীকরণ থেকে কোশ্চেন হবে, সামাজিক নিয়ন্ত্রণ থেকে কোশ্চেন হবে, আর সমাজ পরিবর্তন থেকে কোশ্চেন হবে। সামাজিকীকরণ জিনিসটা কি, সংজ্ঞা দাও, আসবে। ওকে, সামাজিকীকরণের বেশ কিছু বাহন আছে, বাহনগুলো কি লিখো। সামাজিকীকরণ নিয়ে কোশ্চেন শেষ। এবার সামাজিক পরিবর্তন, তাই না? সামাজিক পরিবর্তন, ওই যে সমাজ পরিবর্তন। সমাজ পরিবর্তন বলতে কি বুঝো? সমাজ যে পরিবর্তিত হয় সেই পরিবর্তনের ধরনগুলো কি? বাংলাদেশের সমাজ কাঠামোতে পরিবর্তন এবং
এটা পরের জিনিস। বাংলাদেশের সমাজ কাঠামোগুলোতে কি কি পরিবর্তন হয় এগুলো লিখতে হবে, ঠিক আছে? সামাজিক পরিবর্তন, এই যে সামাজিক পরিবর্তনগুলো যে হয়, সামাজিক পরিবর্তন অনেক ধরনের আছে, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে সমাজ কাঠামোতে পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনগুলো আসলে কেন হয় এই কারণগুলা জানতে হবে, ঠিক আছে? এটা যুদ্ধের কারণে হতে পারে, এটা কোনো একটা মহামারীর কারণে হতে পারে, এটা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হতে পারে, এটা হইতে পারে অনেক কারণ হইতে পারে। সেই কারণগুলো কি এখান থেকে কোশ্চেন হবে। সামাজিক নিয়ন্ত্রণ জিনিসটা কি, সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদগুলো কি, এগুলো বর্ণনা করতে পারে। ওকে, ডান। বর্ণবাদ বিরোধী আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়রের অবদান বর্ণনা করা। এই তো একজন বিখ্যাত ব্যক্তিত্ব মার্টিন লুথার কিং জুনিয়র, ওনার পুরো নাম কিন্তু এইটা, হ্যাঁ, মার্টিন লুথার কিং জুনিয়র। ওনার কি কি অবদান আছে, যেমন বর্ণবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে কিন্তু সমাজে বিশাল বড় একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি একটা পজিটিভ চেঞ্জ, যে কালো, একজন মানুষের গায়ের রং কালো, বাদামি নাকি সাদা, এটার উপর বেস করে তার সুযোগ সুবিধা এক একজনকে এক এক রকম দেওয়াটা ঠিক হবে না। এই যে নতুন একটা নীতি আসলো সমাজে, আগে কি করা হইতো, যারা কালো তাদেরকে কি অপ্রেস করা হইতো, তাদেরকে বঞ্চিত করা হইতো, তাই না? সো মার্টিন লুথার কিং জুনিয়র যখন এই বর্ণবাদ বিরোধী আন্দোলনটা করলেন, আর অনেক মানুষ নিয়ে অবদান রাখলেন, তারপর কিন্তু সমাজে একটা চেঞ্জ আসছে। এখন কিন্তু অনেকাংশে আমাদের সমাজে জাস্ট বিকজ একটা মানুষের গায়ের রং কালো, তাকে কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে খুব একটা বঞ্চিত হইতে হয় না, খুব সিলি কিছু জিনিসপত্র ছাড়া। কাছে এটাও কিন্তু একটা বিশাল বড় সামাজিক পরিবর্তন। ওকে, আচ্ছা, অভিজ্ঞতা 3, বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। বুঝতেছো কি থেকে কোশ্চেন হতে পারে? বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। তাহলে তার আগে একদম প্রথম যে অভিজ্ঞতাটা, ওইখানে বেসিক্যালি আমরা ইতিহাস পড়তেছিলাম, সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস, ঠিক আছে? সেটা মোটামুটি আমাদের এই ভারতবর্ষের যে অঞ্চলটা আছে, আমাদের বাঙালি অঞ্চলটা আছে, এই অঞ্চলের ইতিহাস নিয়ে, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে ওখান থেকে কে কোশ্চেন আসতে পারে আমরা দেখছি। বাট সেই সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস কি শুধু আমাদের এই ভূখণ্ডে, শুধু এই বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ না, বিশ্বে আরো দেশ আছে, আরো জনপদ আছে, আরো ভূতাত্ত্বিক অঞ্চল আছে, আমেরিকা আছে, ইউরোপ আছে, আফ্রিকা আছে, তাই না? ওইসব দেশেও কিন্তু তাদের সংস্কৃতি আছে, তাদের ইতিহাস আছে, তাদের সমাজ আছে। ওখানকার ইতিহাসগুলো কি, ওই ইতিহাসগুলো কিন্তু খুব বৈচিত্র্যময়। আমেরিকার ইতিহাস যেমন, এশিয়ার ইতিহাস কিন্তু ডিফারেন্ট, ভারতবর্ষের ইতিহাস ডিফারেন্ট, ইউরোপের ইতিহাস ডিফারেন্ট। সো সেই বৈচিত্র্যগুলো সম্পর্কিত কোশ্চেন এখান থেকে আসবে। ওকে, দেখি কি ধরনের কোশ্চেন হতে পারে। তার মানে এখানে বেসিক্যালি সারা পৃথিবীর নানান জায়গাতে যেই উল্লেখযোগ্য ইতিহাসগুলো আছে ওখান থেকে কোশ্চেন করবে। ওকে, আচ্ছা, আমরা দেখি প্রাচীন মিশরীয় সমাজের শ্রেণী বিভাজন। প্রাচীন মিশরীয় সমাজের ইতিহাস জানতে হবে। কতটুকু জানবো? তাদের ইতিহাসের তো আসলে শেষ নাই, শুধুমাত্র তাদের সমাজের শ্রেণী বিভাজনটুকু ছিল, এটা জানলে চলবে। ওকে, রেনেসাঁ বা নবজাগরণের কাল, এটা হয়েছিল ইতালিতে। ওকে, রেনেসাঁ বা নবজাগরণের কালে অ্যাকচুয়ালি কি হয়েছিল, কারা করছিল, কেন হয়েছিল, ওকে, ওই ইতিহাসটুকু জানতে হবে। মানব, এবার আসো মিশরীয় সভ্যতা। মানব ইতিহাসে মিশরীয় সভ্যতা কিভাবে জায়গা করে নিছে, মিশরীয় সভ্যতার মূল গল্পটুকু কি, এখান থেকে কোশ্চেন হবে। আরো ইতিহাস সম্পর্কে, আরো সভ্যতা সম্পর্কে কোশ্চেন হবে, যেমন সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ফনেশীয়, ক্যালেডীয় প্রভৃতি সভ্যতার সমন্বিত নাম ও সমাজ ব্যবস্থা, ঠিক আছে? সো এই যে এখানে যেই সভ্যতাগুলোর কথা বলা হয়েছে, তাদের ইতিহাস কি, তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এখানে কোশ্চেন হতে পারে। ওকে, আচ্ছা, এখানে দেখো জাহাজ নির্মাণে, এবার এখানে একটু জেনারেলাইজড ইতিহাস জানতে চাইছে, এবার স্পেসিফিক ইতিহাসটুকু জানতে চাওয়া হচ্ছে স্পেসিফিক কিছু জিনিস নিয়ে। গ্রিক সভ্যতার একটা বা তাদের ইতিহাসের একটা খুবই সিগনিফিকেন্ট অংশ হচ্ছে তারা জাহাজ নির্মাণে বেশ পারদর্শী। তো এই ব্যাপারটুকু থেকে কোশ্চেন হতে পারে।
সুমেরীয় সভ্যতার বেশ কিছু সিগনিফিক্যান্ট পয়েন্ট আছে, ওগুলো জানতে হবে। মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার বেশ কিছু মিল আছে, সেগুলো কি জানতে হবে, এখানে কোশ্চেন হবে। কিছু অমিল আছে, দুটাকে কম্পেয়ার করতে হবে। মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার পার্থক্য, মিল অমিল এগুলা। আচ্ছা, টেকনোলজি, রিটেন কমিউনিকেশন, রিলিজিয়ন, গভর্নমেন্ট সিস্টেম, ফুড চেইন, এইগুলাতে গ্রিক এবং মেসোপটেমীয় সভ্যতা বেশ ভালো ইম্প্যাক্ট ফেলছে, অবদান রাখছে। সেগুলো কি, কিভাবে রাখছে, কোশ্চেন হতে পারে। ডান। আর কি কোশ্চেন হতে পারে দেখো, শিল্প বিপ্লবের ফল, সমাজের প্রভাব, চতুর্থ শিল্প বিপ্লব, রেনেসার প্রভাব। চতুর্থ শিল্প বিপ্লব খুব ইম্পর্টেন্ট, একটা 5 স্টার টপিক। চতুর্থ শিল্প বিপ্লব কি, কবে থেকে শুরু হয়েছে, এটার মূল উপজীব্যগুলো কি লিখতে কিন্তু বলবে। রেনেসা কি, রেনেসার মূল উপজীব্য কি, রেনেসার প্রভাব কি লিখতে বলবে। ওকে, এন্ড এই যে শিল্প বিপ্লবগুলো হয়, চতুর্থ শিল্প বিপ্লব, তার আগে একটা তৃতীয় শিল্প বিপ্লব হয়েছে। এই শিল্প বিপ্লবগুলো কি, শিল্প বিপ্লবের কারণে সমাজে কি পরিবর্তন আসে, কি প্রভাব আসে, এটার কোশ্চেন কিন্তু এখান থেকে করতে পারে। ওকে, ডান। তো তুমি কিন্তু একটা আইডিয়া পাচ্ছ এখান থেকে ছোট প্রশ্ন, এমসিকিউ, এক কথায় উত্তর, দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট নির্ভর না, যে কোনো টাইপের কোশ্চেনেই কেমন হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে আসো অভিজ্ঞতা 4, সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন। এটা বেসিক্যালি এখানে তো আমাদেরকে এনভায়রনমেন্ট নিয়ে অ্যাওয়্যার করা হয়েছে, আমাদের মানুষের কোনো কিছু কারণে যাতে এনভায়রনমেন্টের কোনো সিভিয়ার সমস্যা যাতে না হয়। ঠিক আছে, তার মানে এখানে পরিবেশ রক্ষা বিষয়ক, পরিবেশকে কনজার্ভ করা বিষয়ক জিনিসপত্র নিয়ে কোশ্চেন করা হবে। এখানে মানুষের অবদানটুকু কি হইতে পারে, বা মানুষের কারণে কিভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই পয়েন্টগুলো থেকে কোশ্চেন হইতে পারে। আমরা দেখি, এই যে দেখো জলবায়ু পরিবর্তনের কারণে তুন্দ্রা অঞ্চলের পরিবর্তন। তুন্দ্রা একটা অঞ্চল, সেই জায়গাতে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে কিছু পজিটিভ চেঞ্জ আসতে পারে, কিছু নেগেটিভ চেঞ্জ আসতে পারে। নেগেটিভ চেঞ্জের সংখ্যা অ্যাকচুয়ালি বেশি। সেই নেগেটিভ চেঞ্জ হলো বা পরিবর্তন অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। মরুভূমি বায়োম জিনিসটা কি, এটা একটা সংজ্ঞা বা এটা একটা এক্সাম্পল খুব ভালো করে শিখে রাখো। সামুদ্রিক বায়োম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে দিলে, বায়োম মোটামুটি তোমাদের এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মরুভূমি বায়োম আর একটা হচ্ছে সামুদ্রিক বায়োম। এই দুইটা বায়োম সম্পর্কে লিখতে পারবে। বায়োম কি, বায়োম কি কি ধরনের আছে, প্রতিটা বায়োম সম্পর্কে অল্প করে কি করে ব্যাখ্যা করো। ওকে, আচ্ছা ডান। সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, দুর্যোগ ও টেকসই উন্নয়ন বাংলাদেশ সরকারের উদ্যোগ। সামুদ্রিক টেকসই ব্যবস্থাপনা মানে বুঝো সাস্টেইনেবল ম্যানেজমেন্ট। আমাদের বাংলাদেশে যে সামুদ্রিক সম্পদগুলো আছে এগুলো তো মেইনলি প্রাকৃতিক সম্পদ, এগুলোকে যে আমরা ব্যবহার করব, এগুলো যাতে আমরা সাস্টেইনেবল ভাবে ব্যবহার করতে পারি। সাস্টেইনেবল মানে হচ্ছে এমন ভাবে ব্যবহার করতে পারি যাতে এগুলো খুব দ্রুত ফুরায় না যায়, এন্ড এগুলোর কারণে যাতে আশেপাশের মানুষের খুব সমস্যা না হয়। ঠিক আছে, সেটা আমরা কিভাবে করতে পারি? দুর্যোগ ও টেকসই উন্নয়ন বাংলাদেশ সরকারের উদ্যোগ। তাহলে এখানকার মেইনলি বেসিক্যালি আমি যদি পুরো জায়গাটাকে সামারাইজ করি, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে দেখতে পাচ্ছি। এখান থেকে কি টাইপের কোশ্চেন বেসিক্যালি দেখতে পাচ্ছি, প্রকৃতির যে পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে কি কি প্রভাব পড়তে পারে, বায়োম রিলেটেড কোশ্চেন, আর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদকে কিভাবে সাস্টেনেবল ভাবে ম্যানেজ করা যায়, কি কি কৌশল অবলম্বন করা উচিত, বাংলাদেশের সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত, এগুলো রিলেটেড কোশ্চেন। ওকে, আচ্ছা না, এবারে
প্রকৃতিকে যে ভালো রাখে, আমাদের জলবায়ুকে যে ভালো রাখে এমন কিছু এলিমেন্টস। বনভূমি, এই বনভূমির প্রয়োজনীয়তা জানতে চাইতে পারে। এই বনভূমিগুলোর যদি ব্যবস্থাপনা না করা হয়, প্রপার ব্যবস্থাপনা, তাহলে বনভূমিগুলো একসময় ধ্বংস হয়ে যাবে, আমাদের জলবায়ু কিন্তু ঝামেলায় পড়বে। ঝড় হইলে আমরা ঝড় থেকে বাঁচতে পারবো না, অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, খরা হবে, অনেক ঝামেলা হবে, অতি গরম হবে, অতি শীত হবে। সো এই জিনিসপত্রগুলা সম্পর্কিত কোশ্চেন আসতে পারে। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানের বর্ণনা দাও। কক্সবাজার, রাঙ্গামাটি, পতেঙ্গা, আর কোথায় আছে? বান্দরবান। বাংলাদেশের যে পর্যটন জায়গাগুলো আছে, মূল জায়গাগুলো কয়েকটা ভালো করে দেখে দেখো, ঠিক আছে? সেন্ট মার্টিন, এখানে সেন্ট মার্টিন থেকে কোশ্চেন আসার প্রবলিটি অনেক বেশি। তো সেন্ট মার্টিন নিয়ে লিখলে ভালো নাম্বার দিবে, কারণ সেন্ট মার্টিন একটা প্রবাল দ্বীপ, এন্ড প্রবাল দ্বীপ যদি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, প্রবাল দ্বীপ কিন্তু খুব দ্রুত তৈরি হয় না। সো সেন্ট মার্টিন এই পর্যটনের যে জায়গাটুকু, এইটাকে আমরা কিভাবে সংরক্ষিত করতে পারি, এখানে কি কি পর্যটনের আকর্ষণ আছে, এগুলো সম্পর্কিত কোশ্চেন আসতে পারে, বা যদি আসে এগুলো লিখে দিও। ওকে, আচ্ছা, এইবারে এটা একটা ইকোনমিক্সের চ্যাপ্টার। এটার পর আর তোমাদের এই বার্ষিক সিলেবাসে আসলে আর কিছু নাই। সম্পদের উৎপাদন ও সমতার নীতি। সম্পদ উৎপাদন কিভাবে হয়, সেই অনুযায়ী কিভাবে সম্পদ বন্টন করতে হবে মানুষের কাছে, সমতার নীতি মেনটেন করে, এগুলো রিলেটেড কোশ্চেন এখান থেকে আসবে। আসলে দেখি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কিরকম। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নাকি পুঁজি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এটা জানতে হবে। সমাজতান্ত্রিক হলে কেন সেটা সমাজতান্ত্রিক, পুঁজি ভিত্তিক হইলে সেটা কেন পুঁজি ভিত্তিক, সেটা ব্যাখ্যা করতে পারতে হবে। এই যে পুঁজি ভিত্তিক বা ধনতান্ত্রিক একই কথা। আবার এটা কিন্তু মিশ্র একটা অর্থনৈতিক ব্যবস্থা হইতে পারে, যেখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মিক্সচার থাকতে পারে, ঠিক আছে? অর্থনৈতিক তিনটা কেন্দ্রীয় সমস্যা আছে, কি লিখতে বলবে? আচ্ছা, অর্থনৈতিক বৈষম্যগুলা কি কি হইতে পারে, সেই বৈষম্যের বাজে প্রভাব কি হইতে পারে। সমতার নীতি জিনিসটা কি, এটা বেসিক্যালি সমাজতন্ত্রের কনসেপ্ট। ওকে, উৎপাদনের উপকরণ সমূহের আয় বন্টনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। উৎপাদনের উপকরণ সমূহের আয় বন্টনের প্রক্রিয়া। উৎপাদন প্রসেসটা যে চলে, এটা বেশ কিছু উপকরণ আছে, সেই উপকরণগুলা থেকে যে আয়গুলা আসে, এই আয়গুলা কিভাবে বন্টন করা যায়, সেটার প্রক্রিয়া কি, সেগুলো ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে যদি সাম আপ করি, বা অর্থনীতির প্রকৃতি কয় ধরনের কোশ্চেন হতে পারে, অর্থনীতি কি কোশ্চেন হতে পারে, বাংলাদেশে অর্থনীতির প্রকৃতি কোন ধরনের, মিশ্র নাকি ধনতান্ত্রিক নাকি মানে পুঁজিবাদী নাকি সমাজতান্ত্রিক, কেন, এটা ব্যাখ্যা করতে লাগতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্য, সুবিধা অসুবিধা, এইটা কোশ্চেন হতে পারে। অর্থনীতির তিনটা কেন্দ্রীয় সমস্যা, অর্থনীতির বৈষম্যগুলো কি কি, এটার বাজে প্রভাব কি কি, এগুলো থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এই সাবজেক্টটুকুর যে কয়টা অভিজ্ঞতা তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে, প্রতিটা অভিজ্ঞতার একটা অ্যানালাইসিস, যে কি ধরনের কোশ্চেন হইতে পারে, কি ধরনের কোশ্চেন কমন আসতে পারে, ঠিক আছে? এই কয়টা দেখে গেলে এর বাইরে লাগবে না। তবে যতটুকুই পড়া হোক না কেন, তুমি এখন এগুলোতে ফোকাস দাও, বা যদি পড়া নাও হয়ে থাকে এগুলোতে ফোকাস দাও। এখন তুমি অনেক বেশি কিছু পড়তে পারবে না। ওকে, তো তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা যখন পরের ক্লাসে যাবা, সেই পরের ক্লাস রিলেটেড গাইডলাইন্স, ক্লাস অ্যান্ড সাপোর্ট যদি আমাদের কাছ থেকে চাও, তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের একটা কমিউনিটি আছে, গ্রুপ আছে, যেখানে আমরা তোমাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করি। ওই কমিউনিটিতে বা ফেসবুক গ্রুপটাতে যদি জয়েন করতে চাও, কমেন্টে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে ফেলো। অ্যান্ড এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি ক্লাস 9-এর কন্টেন্ট সবসময় পাইতে চাও।